শুরু করছি শতাব্দী টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সতর্ক বার্তা। আর আমি আপনাদের সাথে আছি মীর ইব্রাহিম। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আরেকজন নতুন ভিকটিম, যিনি অনলাইনের রঙিন দুনিয়ায় ঢুকে পড়ে হয়েছেন সর্বশান্ত এবং ঋণগ্রস্ত, হারিয়েছেন পথ চলার প্রেরণা। তাহলে চলুন শুরু করা যাক। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আপনার পরিচয়টা প্লিজ। জি, আমার নাম রাফসান হৃদয়, আমার বাসা ময়মনসিংহ, আমার বয়স 28 বছর। আচ্ছা, আপনার সাথে কি ঘটেছিল এবং কি হয়েছিল একটু বিস্তারিত যদি বলতেন। জি আমি বলছি। আমার সাথে ব্যাপারটা হলো আপনার এটা ডিসেম্বরের 12 তারিখে একটা ঘটনা। সেটা হলো ফেসবুক পেজে যে পার্ট টাইম জব করেন এরকম কিছু চাকরির বিজ্ঞাপন অফার দিছিল, যাতে ঘন্টাখানেক কাজ করলে 1000 টাকা ইনকাম, এরকম। কতটুকু সময় কাজ? ঘন্টাখানেক সময় সর্বোচ্চ। দর্শক শ্রোতা, মাত্র ঘন্টাখানেক সময় কাজ করে 1200 টাকা ইনকাম। তারপর বলেন শুনি। তারপর মানে অ্যাপেক্স এজেন্সি নামে একটা পেজ ছিল, ওখান থেকে আমাকে SMS আসলো। আমিও তাদের মানে আমাকে ইনফরমেশন বললো, নাম ফোন নাম্বার দিলাম। তারপর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে একটা SMS আসলো। মানে SMSটা আসার 2 দিন পর SMSটা আমি ফলো করি, মানে দেখি। সিন করার পর উনি বললো, ভাই আপনার একটা অ্যাকাউন্ট করে দিচ্ছি, এখান থেকে আপনি কাজ করলে ইনকাম পাবে। পরে স্বাভাবিক কিউরিসিটি জাগার পর আমি ঢুকে দেখলাম আপনার উনি আমাকে দেখাই দিছিল, সেটা ছিল শেয়ার টিপ নামে। আমার ভিতরে একটু কনফিউশন ছিল। শেয়ার টিপ? জি, শেয়ার টিপ তো আমরা জানি একটা ভালো কোম্পানি। আপনি কি সেই কোম্পানির ব্যাপারে বলছেন? জি জি, আমি প্রথমে ভাবছিলাম মানে আমরা যেটা জানি হোটেল রিজার্ভেশন, ওই শেয়ার টিপে ভাবছিলাম। কিন্তু উনি বলছেন না, এটা বাংলাদেশে কোনো কোম্পানি না, এই অনলাইন প্ল্যাটফর্মটা হলো সিঙ্গাপুরের কোম্পানি। আচ্ছা, তাহলে এটা আমাদের দেশে না, সিঙ্গাপুরের কোম্পানি। তো এখানে তারা হোটেল বুকিং করে, রিজার্ভেশন করে। ওই ক্ষেত্রে আমাকে বলো 30টা হোটেল রিজার্ভেশন করতে হবে। 30টা হোটেল রিজার্ভেশনের সর্বোচ্চ সময় লাগে 20 থেকে 25 মিনিট। তো আমি কমপ্লিট করার পর 40 থেকে 1 ঘন্টার মধ্যে তারা পেমেন্ট করে ফেলছিল, মানে $11 যেটা আমাকে পেমেন্ট করলো। আমি ব্যালেন্স পেলাম। স্বাভাবিক একদিন ফ্রি কাজ করে 1200 টাকা, মানে কোনো টাকা ইনভেস্ট ছাড়াই। কিন্তু পরবর্তী দিন সেম তাদের $63 আমাকে আরো ইনভেস্ট করতে হয়েছিল, ডিপোজিট করতে হয়েছিল। মাত্র $63 আপনি ইনভেস্ট করেছিলেন, মানে এখানে ডিপোজিট করেছিলেন? হ্যাঁ, 7,500 টাকা। এরপর 1 ঘন্টা আপনি ইনকাম করেছেন, ওখান থেকে আসছিল 63, মানে 10,000 টাকা, মানে 2,500 টাকা প্রফিট হয়েছিল। সুপ্রিয় শ্রোতা, মাত্র 1 ঘন্টারও কম সময় আপনার কাজ করে উনি ইনকাম করেছিলেন 2,500 টাকা। জাস্ট বিলিভ করেন এটা। আচ্ছা, তারপর ওই এলাকার ওই চাচাকে ওনার 7,500 টাকা তো ফেরত দিয়ে দিলাম, ওনার 800 টাকাটা, সাথে আরো 1,000 টাকা ওনাকে লাভ দিয়ে দিলাম। মানে ওই দিনকার ঘটনা। এর মানে টাকাটা আপনি আপনার চাচার কাছ থেকে নিয়েছিলেন? হ্যাঁ, এলাকার এক চাচার কাছ থেকে নিয়েছি। ওনাকে মানে আপনি 1,000 টাকা দিয়েছিলেন? প্রফিট সহ দিয়েছি। আচ্ছা। তো পরের দিন আবার ওনার সাথে কথা বললো, একটু বেশি করা যায়? আমি বলছি হ্যাঁ করা যায়। পরে ওই দিনকে তার কাছে আরো 15,000 টাকা নেওয়া হয়েছিল। 15,000 টাকা নেওয়া হয়েছিল। ওই দিন তারপরের দিন আবার সেম একই রকম 20,000 টাকা আসছিল, মানে 5,000 টাকা প্রফিট আসছিল। ওই দিনকে ওনাকে আরো 2,000 টাকা দেওয়া হয়েছিল। 15,000 টাকার সঙ্গে আরো 2,000 টাকা তাকে লাভ সহ দেওয়া হয়েছিল। তার মানে এর পরের দিন আপনি ইনভেস্ট করেছিলেন 15,000, আপনি পেয়েছেন 20,000। 20,000। কত সময় লেগেছিল আপনার? ওই সেম 1 থেকে 2 ঘন্টার মধ্যে। সুপ্রিয় শ্রোতা, মাত্র 2 ঘন্টা ইনভেস্ট করে 15,000 টাকা হয়ে গেছে 20,000। তো আপনার কাছে কি মনে হয় না যে এত সহজে এত টাকা ইনকাম হচ্ছে? আপনাকে কি এটা কোনো বিব্রত করেনি আপনাকে? আসলে ওই মুহূর্তে বিব্রত বলতে কিছুটা বিব্রত বোধ ছিল, যেহেতু বেকার অবস্থায় ছিলাম। টাকাটার খুব নিড ছিল, প্রয়োজন ছিল। ওই ক্ষেত্রে মানে ওইভাবে মাথায় ওইভাবে এই জিনিসটা ক্যাচ করে নেই। মানে আপনি টোটালি টাকাটার প্রতি কনসেন্ট্রেট দিয়েছেন? জি, আমাদের টাকাটাও মানে ইনকাম সোর্সটাও দরকার ছিল, মানে অন্যদিকে আর মনটা মানে। আচ্ছা, তারপর বলেন শুনি। তার পরবর্তীতে এটা হলো দ্বিতীয় দিনের ঘটনা, মানে 15-16 ঘটনা। 17 তারিখ যে ঘটনাটা হলো, সেদিনকে সেম একই অবস্থা। 15,000 টাকা আবার ডিপোজিট করলাম, তারপর আবার 7,000, তারপরে আবার 25,000, আবার বিকাশে 25,000। এই 50,000 এবং 15,000, 65 এবং 7,000, 72,000 টাকা ওই দিনকে বেলা 12টার মধ্যে বিকাশে করতে হলো। এই টাকাটা ওই আঙ্কেলেরই ছিল। এই টোটাল টাকাটা আপনার আঙ্কেল দিয়েছিল? ওই যে ওই চাচা ছিল। এই 72,000 টাকা আপনি ওই সময়টার মধ্যে, ওই সময়টা বেলা 12টা থেকে 1টার ভিতরে এই ঘটনাটা, উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে? জি, এর মধ্যে। এরপর এটার প্রফিটটা কি? আমি বললাম এরকম হচ্ছে কেন? বলছে আপনি একটা এক্সক্লুসিভ প্যাকেজ পেয়েছেন, এটা আপনার সেল হয়ে গেলে আপনি মানে $1,000, মানে বা প্রফিটটা আরো বেশি দেখাচ্ছে। তখন ভাবলাম তো কি করা যায়। পরে পরবর্তীতে
তাদের মানে তাদের এই যে অনলাইন প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী তখন তারা বলছে আরো 97,000 টাকা ডিপোজিট করতে হবে। 97,000 টাকা আসছে, মানে $800 মতন ডিপোজিট করতে হবে। তো একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলাম। পরে আবার ওনাকে বললাম, আঙ্কেল কি করার, এই সমস্যা। আচ্ছা ঠিক আছে, 97,000 টাকা তো আর বিকাশে দেওয়া যায় না, 50,000 টাকা বেশি করা যায় না, ট্রানজ্যাকশন হচ্ছে না, তো ব্যাংকে দিতে বলছে। তখন ওই তাদের গ্রুপ ছিল শেয়ার টিপ, ওখান থেকে আমাকে একজনের অ্যাকাউন্ট নাম্বার দিল, ঢাকা সিটি ব্যাংকের শ্যামলী ব্রাঞ্চ, শারিন হোসেন নামে একটা অ্যাকাউন্ট নাম্বার দিল। ওখানে আমি 97,000 টাকা আমি করলাম, জমা দিলাম। তার মানে আপনি প্রথমে 72, এরপর আবার 97 এই দুইটাই ওই ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করলেন। এটা হলো আপনার 17 তারিখের ঘটনা। আচ্ছা, এরপর এই দুইটা রিটার্ন কি আসলো? না, এই দুইটার পরে উনি একটু টেনশনে পড়ে গেল। আমি টাকাটা তো আসতেছে না। উনি মানে কি আপনার চাচা? চাচাও টেনশনে পড়ে গেল। তো আমি তাদের গ্রুপে কথা বললাম, দেখেন কি ব্যাপার আপনারা এরকম কি শুরু করলেন। দেখেন আপনি খুব ভাগ্যবান, খুব এক্সক্লুসিভ একটা প্যাকেজ পেলেন আপনার এখান থেকে। পরে গ্রুপে অনেকেই যেরকম ছবি শেয়ার করছে, কে কত টাকা ইনকাম করছে সবই দেখাচ্ছে। তো ওই ক্ষেত্রে ওই দিনকারটা এইভাবে কেটে গেল। পরের দিন যখন ঘটনা, তখন সকালে আবার আরেকটা কাজ করার পর, তখন কাজ করতে হতো 90টা হোটেল বুকিং ছিল। আগে যেরকম 30টা ছিল, তখন 90টা হোটেল বুকিং দিতে হতো। 90টার মধ্যে 80টার মতন কমপ্লিট করে ফেললাম, কিন্তু বাকি যা 10টা কমপ্লিট না করলে আমি টাকা তুলতে পারছি না। আচ্ছা, আপনার এই 80টা হোটেল আপনি যে ওখানে রেডি করতেন, এটা করতে কেমন সময় লাগতো আপনার? ওই আপনার সর্বোচ্চ কাজ ছিল 2 ঘন্টা 3 ঘন্টার মতন অ্যাট লিস্ট। আচ্ছা, তাহলে আপনি ওই 80টা আপনার টার্গেট ছিল? 80টা না, 90টা টার্গেট ছিল। আচ্ছা, তাহলে 80টা কমপ্লিট করার পর আবার সমস্যা দেখা দিল। 80টার পরে আরো 7টা কমপ্লিট করলাম। 7টা কমপ্লিট করার পর আর 3টা কাজ বাকি ছিল। ওই 80টা কমপ্লিট করার পর ওই মুহূর্তে আবার আরো 1,65,000 ব্যাংক 400, প্রায় 1,65,000 টাকা সিটি ব্যাংকে আরেকটা ব্রাঞ্চের টাকা পাঠিয়ে দিয়েছে। না হলে আমি বাকি টাকাটা তুলতে পারছি না, টাকাটা সেম পুরোটাই আটকা। তখন ওইকে আঙ্কেলে করলাম, দেখেন টাকাটা যেহেতু একটা আপনার ভিতরে লুপ কাজ করছে, আমার ভিতরে লুপ কাজ করছিল, সো টাকাটা যেহেতু আটকে গেছে, আমার কি করা, টাকাটা তো তুলতে হইব। যেহেতু উনি দিছিল, আপনার টাকাটা দিছিল 3 লাখে, যাতে 6 লাখ হয়। ধরেন 7 লাখ টাকা আসলে 1 লাখ টাকা হয়তো আমাকে দিত, বাকি 6 লাখ টাকা উনি দিত, যেহেতু 3 লাখ টাকা উনি অলরেডি মানে ইনভেস্ট করে ফেলছে বা এরকম কাছাকাছি। তো ওনার কাছে টাকা ছিল না। ওনার আর এক পার্টনার ছিল, চাকরি করে, সরকারি চাকরি করে। ওনার কাছ থেকে 2 দিনের কথা বললে টাকা নিয়েছিল, আপনার কিছু বলছিল আপনাকে 1 লক্ষ টাকা আমি আরো প্রফিট দিব। তো ওনাকে এখানে ইনভেস্ট করছিল। আজকালকার দিনে তো কেউ কারো 10 টাকা ধার দিতে চায় না। আচ্ছা, এখন আপনি যেটা ধারাবাহিকভাবে বললেন 72, 97, এরপর 1,65,000। আচ্ছা, এগুলো ইনভেস্ট যে করলেন বা ডিপোজিট করলেন, এরপর এটা রিটার্নটা কি হলো, বা এটার কি আপনি কি প্রফিটটা কি পেলেন? না, এরপরে আবার ব্লক করে দিল, বললো না। তখন বলছে শেয়ার টিপ থেকে ডাচ বাংলা ব্যাংকে একজনের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলছে ঢাকায় যে আপনার এই যে কি বলে উত্তরা ব্রাঞ্চের এদিকে এয়ারপোর্ট বা আশকোনার দিকে ডাচ বাংলা একজনের অ্যাকাউন্ট দিয়ে বলছে আরো 3,14,000 টাকা ডিপোজিট করতে হবে, আপনার $2,600 ব্লক হয়েছে। আমার অ্যাকাউন্টে শো করছে $9,500, $9,500 শো করছে, কিন্তু আরো $2,600 ডিপোজিট, মানে তাদের কথা মতো 3,14,000 টাকা যদি আমি ডিপোজিট করি, তাহলে আমি ফুল ক্যাশ সহ আমি 12 লাখ টাকা তুলতে পারবো। তো সব মিলিয়ে আমার ইন টোটালি তাদেরকে দেওয়া হয়ে গেছে 3,49,000 টাকা। 3,49,000 টাকা দেওয়া হয়ে গেছে। এখন তো তারা টাকা রিটার্ন করছে না, টাকা দিচ্ছেও না, রিটার্নও করছে না। এখন বলছে 3,14,000 টাকা আপনি আবার ডিপোজিট করেন। তাহলে 3,14,000 টাকা ডিপোজিট করার পর আরও 2টা হোটেল বুকিং দিলে 90টা কাজ আমার কমপ্লিট। তারপর আমি আমার অ্যাকাউন্টে, আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি বাকি যে লাভ সহ প্রফিটের টাকাটা পেয়ে যাবো। আমি বলছি আমার প্রফিট দরকার নাই, আপনি আমার কাজ করেন, আমার আসল যে টাকাটা দিছি ওই টাকাটা দেন। ওনারা বলছে এটা কোনো রুলসের বাইরে। আমি বলছি এটা কি কোন ধরনের কথা কয়, এটা আমাদের রুলসের বাইরে। আমার একটা প্রশ্ন, জি, এই টাকাগুলো যে আপনি ইনভেস্ট করলেন বা ডিপোজিট করলেন, এটা টোটাল সময়টা কতটুকু লেগেছিল? সময়টা আপনার ওইরকমই, আপনার তাদের ভাষ্যমতে কাজ ছিল ওরকম 1 থেকে 2 ঘন্টার মতন, কিন্তু টাকাটা ছিল আরেকজনের, ওনার কাছ থেকে নিয়ে দেওয়া হয়েছিল। এখন তো উনি আমাকে মানে টাকার জন্য চাপ দিচ্ছে। ওনার সাথে কথাই ছিল এরকম, দেখেন যেহেতু আপনি জমির ব্যবসা করেন, আপনি জীবনে কারো 10 টাকা এমনি দেন না, আপনি এখানে ইনভেস্ট করছেন, এখন
ইনভেস্ট করছেন প্রফিটের জন্য, কইছে এখান থেকে কত টাকা আসবে, আমি কইছি এই টাকা আসবে অ্যাটলিস্ট 11 লাখ টাকার মতন আসবে। উনি বলছে আচ্ছা 11 লাখ টাকা আসলে তো তুমি 2 লাখ টাকা নিও, 9 লাখ টাকা আমার, যেহেতু আমি এতগুলো টাকা ইনভেস্ট করছি। উনি এখানে অ্যাকচুয়ালি ওনার পকেট থেকে 50,000 টাকা ইনভেস্ট করছিল, আর বাকি 3 লক্ষ টাকা ওনার সাথে জমির ব্যবসা করে এক চাকরিজীবী এগ্রিভার্সিটির ওনার কাছ থেকে 3 লক্ষ টাকা নিছিল, ওনাকে সে আরো 1 লাখ টাকা লাভ দিবে বলে, প্রফিট দিবে বলে, বিষয়টা এরকম ছিল। তার মানে আপনি টোটাল টাকাটা যে ওখানে ইনভেস্ট করছিলেন বা ডিপোজিট করছেন, এটা আপনার সময় লাগছে 5 থেকে 7 দিন? না আপনার ওই যে টোটাল টাকাটা সময় লাগছে 16 তারিখ থেকে 18 তারিখ, 3 দিনের ভিতরে। এই 3 দিনের মধ্যে এত টাকা ইনভেস্ট করে ফেলছেন? জি। এবং আপনার কাছে মনে হয় না যে আমি এই যে এত স্বল্প সময়ের মধ্যে এটা আমি ইনভেস্ট করলাম, আমি কি রিটার্ন পাবো না পাবো, এটা আপনার কাছে কিছুই মনে হয় না? সেটা মূলত আমি আপনাকে আগেই বললাম, সেটা আসলে লোকটা কাজ করছিল মূলত, আর উনিও বলছিল অল্প সময় টাকা আসছে এই জন্য। তার মানে আপনার চাচাও অনেকটা লোভী ছিলেন আপনার মতোই, তাই তো? জি। আচ্ছা, আর লোভের কারণে এখন মনে হচ্ছে আপনার, তো এখন আপনি কি ডিসিশন নিয়েছেন, এখন আপনি কি করবেন? এখন এর মাঝখানে আমি ওনার সাথে কথা বললাম, উনি বলছেন না আমি টাকা তোমারে দিছি, ধার হিসাবে দিছি। উনি ওনার কথার মোটিভ চেঞ্জ করে ফেলছে। আমি সেটা আপনি কিরকম কথা বলেন, আপনি বলছেন আপনি আপনার এখানে আপনি ইনভেস্ট করছেন, এখন আপনি এরকম কথা কেন বলছেন? আমি এত কিছু জানি না, তুমি টাকা দিবা, কিন্তু প্রত্যেকটা টাকা কয় তারিখ কয়টা সময় বিকাশ এজেন্ট নাম্বার, বিকাশ পার্সোনাল নাম্বার এবং 2টা ব্যাংক অ্যাকাউন্টে এই সমস্ত টাকাগুলো দেওয়া হয়েছে, ডকুমেন্টস আছে। ইভেন আমি যখন ব্যাংকে টাকা দিয়ে সেও আমার সাথে ব্যাংক পর্যন্ত গিয়েছিল, ব্যাংকের ভিতরে ঢুকে না, ব্যাংকের নিচতলায় সে দাঁড়িয়েছিল। তার মানে এখন তাহলে আপনার চাচা আপনাকে বলতেছে টোটাল রেসপন্সিবিলিটি? হ্যাঁ, বলতেছে তুমি যদি টাকা না দিতে পারো তোমার জমি বাসা এইগুলো নিয়ে এসে ঝামেলা করবে এই সে। আমি বলছি এইগুলো তো আমাকে কেন বলছেন, টাকা তো এখানে আপনি ইনভেস্ট করছেন, অপরাধী হলে আপনিও অপরাধী সমান, আপনিও সমান অপরাধ, আপনি অপরাধী আমিও অপরাধী, কারণ লোক তো দুজনের ভিতরে কাজ করছে। আপনি স্বাবলম্বী লোক হয়ে যদি আপনার ভিতরে লোক কাজ করে, সো এই ক্ষেত্রে আমি বেকার অবস্থায় ছিলাম। টাকা কার না দরকার, বর্তমানে সবারই টাকার দরকার, সবারই নিট টাকার প্রয়োজন। তো এখন আপনি এই বিষয়ে আপনি কি ডিসিশন নিয়েছেন, আপনি কি করতে চাচ্ছেন এই বিষয়ে? এখন তো আমি আপনার মানে তাদের সাথে কথা বললাম, তাদেরও কথা হলো একটাই, আপনার টাকা ওইভাবে পাবেন না, 3,14,000 টাকা ডিল করে রাখছি, এটা আমার পক্ষে পসিবল না, আমার আর দেওয়ার 10 টাকা দেওয়ার সামর্থ্য নেই। এটা প্রথমে আমি বুঝতে পারি নাই, পরবর্তীতে যখন বুঝলাম না, ওনারা একটা প্রতিষ্ঠানের নাম বিক্রি করে পরবর্তী তার এই কাজগুলো করলো। আমি শেয়ার টিপের সাথে কথা বললাম, দেখেন আমাদের এরকম কোনো ইনকামের সুযোগ নেই, আমরা হোটেল রিজার্ভেশন এবং বিমান টিকিটগুলো করি, আপনি এটা হয়তো বা প্রশাসন বা ওইভাবে কোনো ব্যবস্থা নেন, তাদের পরামর্শ এটাই, কিন্তু এটার সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। তার মানে আপনি বলতে চাচ্ছেন ওরা হচ্ছে একটা প্রতারক চক্র? এটা আপনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন? জি। তো এখন আপনার অনুভূতি কি? এখন আপনার অনুভূতিটা দর্শক শ্রোতা জানতে চায়, আপনি আপনার অনুভূতিটা বলেন। যে এখন অনুভূতি বলতে আমি তো মানে এক কথায় পুরোপুরি বিপদের মধ্যে আছি। যে টাকা দিছে সেও আমারে চাপে বলে না তুমি টাকা দিবে, কিন্তু এখন তো আমি মানে এক কথায় বলতে গেলে আমি টোটালি ভাবে নিঃস্ব হয়ে গেছি। মানে ওই ওনাদের টাকা কিভাবে পরিশোধ করবো বা আমার টাকাটা আমি কিভাবে ফিরে পাবো সেটা নিয়ে আমি মানে খুব একটা খারাপ সময়ের মধ্যে দিন পার করছি। আপনার চাচা কি আপনার ওই বাড়িতে, আপনার প্রত্যেক বাড়িতে ওখানে কি উনি কোনো ঝামেলা করতেছে? ঝামেলা করছে বলতে হ্যাঁ, উনি আমার বলতেছে তুমি জায়গা বিক্রি করে টাকা দাও, নাহলে জায়গা আমার নামে লিখে দাও। আমি আপনার নামে কেন জায়গা লিখে দিব? তো আপনি কি আমার কাছে জায়গা পান নাকি বা ওরিশ পান নাকি, নাহলে আমার টাকা ফেরত দাও। এটা আপনি কেমন কথা বলছেন? আপনি জেনে বুঝে করছেন, এখন বলতেছেন না আমি তোমার টাকা ধার দিছি। আপনি এটা কেমন কথা বলছেন? আপনি কখনো 10 টাকা জীবনে আমি ধার চাই পাইলাম না, আর আপনি আমারে কোনো স্বার্থ ছাড়া এতগুলো টাকা দিবেন। এবং সে আরেক লোকের কাছে 3 লক্ষ টাকা আছে, নিজের পকেটে দিচ্ছে 50,000, 50,000, এই টোটাল 3.5 লক্ষ টাকা। মানে এটার জন্য সে আমারে মেন্টালি প্রেশার দেয়। উনি এক সময় আপনার আওয়ামী লীগ করতো, ওই মানে আওয়ামী লীগের পলিটিক্যাল একটা প্রভাব দেখাতে যাচ্ছে। এখানে তো পলিটিক্সের কোনো বিষয় না, পলিটিক্সের ব্যাপার নাই, কিন্তু ওই যে ওই ফ্যাসিস্টের আমলে আমরা যেরকম দেখলাম ওই গায়ের জোরটা ওইভাবে হয়েছে। আপনি জোর করে কেন জায়গা নিতে পারবেন? তোমার নামে আমি মামলা দিয়ে, আপনি আমার নামে কেন মামলা দিবেন? টাকা তো আমি খাই নাই। আপনি নিজে জানেন কোন কোন অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, আপনি সাথে ছিলেন, দেখছেন। তো আপনি এখানে যেহেতু 2 দিনে 10 লাখ টাকা ইনকাম হচ্ছে, তখন তো আপনি আমাকে বাধা দেন নাই বা না করেন নাই। আপনি যদি আজকে আমাকে টাকাটা না দিতেন তাহলে আমি টাকাটা কই পাইতাম? আপনি দিচ্ছেন, আপনি 2 দিনে
আপনি 2 দিনে এখান থেকে 5,000 টাকা ইনকাম করছেন বা 3-4,000 টাকার মতন ইনকাম করছেন, এই লোভের কারণে তো আপনি দিচ্ছেন। রহসান ভাই, আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন মূলত চাচ্ছি সেটা হলো আমি আপনার বাংলাদেশ পুলিশ বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটা অভিযোগ করতে যাচ্ছি, যাতে তাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর উপর আমার বিশ্বাস এবং ভরসা আছে। তাদের যে প্রতারক চক্রটাকে তারা ধরে আমার যে ক্ষতিটা হয়েছে, যেটা ক্ষতিপূরণটা যাতে তারা ওনাদের মাধ্যমে যাতে উদ্ধার হয় এবং যার টাকাটা আমার এলাকার যে চাচার টাকাটা, ওনার টাকাটা যাতে আমি ফেরত দিতে পারি বা ভবিষ্যতে ইনকাম করে হোক যা, বা প্রশাসনের হেল্প নিয়ে যদি ওই প্রতারক চক্রের মাধ্যম থেকে যে টাকাটা আমার উদ্ধার হয়, তাহলে যাতে আমি ওনার টাকাটা আমি ওইভাবে ফেরত দিয়ে দিব। তার মানে আপনি চাচ্ছেন যে প্রতারণা আপনার সাথে করা হয়েছে তার একটা সুরাহা এবং আইনগত সাহায্য সহযোগিতা। জি অবশ্যই। এখন আমাদের দর্শকের উপলক্ষে আপনি শেষ কি বলতে চান একটু যদি বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার যেটা বলা হলো সেটা, আপনারা এইসব অনলাইন ভিত্তিক কাজগুলো করার আগে আপনার দরকার হলে 10 বার ভাববেন, ভেবে চিন্তে এই কাজগুলো করবে। কারণ আমি চাই না আমার মতন আরও কেউ এভাবে মানে অনলাইনে ফাঁদে পড়ে বা ভুয়া সাইট বা ভুয়া প্রতারকের ফাঁদে পড়ে যাতে সর্বস্ব যাতে না হারায়। কারণ মানে আসলে আমরা অনেক সময় না বুঝে অনেকগুলো কাজ ভুল করে ফেলি, যেটা আপনার পরবর্তীতে এটার মাসুল দিতে হচ্ছে। তো প্রিয় দর্শকদের কাছে এটা বিশেষভাবে আমার অনুরোধ রইল যাতে আপনারা এইগুলো ফাঁদে পা দিবেন না। এগুলো স্ক্যামে ফাঁদে পা দিলে আপনার যা আছে সর্বস্ব হারাতে হবে। সুপ্রিয় শ্রোতা, আমাদের দেশে এখন মানুষের মনুষ্যত্ব বলতে কিছু নেই। এই ভিকটিম তার উৎকৃষ্ট প্রমাণ, যিনি বেকার এবং আর্থিক মোহে পড়ে নিজের সর্বস্ব দিয়ে কিছু ব্যবসা করতে চেয়েছিলেন, আর অনলাইন ভিত্তিক সেই পাটপাড়দের খপ্পরে পড়ে আজ উনি নিঃস্ব। আজ ওনার বাড়িতে ওনার চাচা ওনার জমি জবরদস্ত দখল করতে চাচ্ছে, ওনাকে হ্যারাসমেন্ট করতেছে। আপনারা যারা আমাদের এই শতাব্দী টেলিভিশন দেখছেন তারা আমাদের সাথে থাকুন। আমরা এই ধরনের আরও অনেক পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই রাফসানের সাথে আমাদের শতাব্দী টেলিভিশন আছে এবং তার এই তথ্য প্রমাণের জন্য বাংলাদেশ পুলিশ এবং প্রশাসনের যে সকল জায়গায় তাকে যেতে হয় আমরা তাকে আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করব। আমরা আশা করি, প্রত্যাশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন এবং সেই প্রত্যাশা মাফিক আজকে বিদায় নিলাম। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য শতাব্দী টেলিভিশনের সতর্কবার্তা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আমি মীর ইব্রাহিম, এবং দর্শক শ্রোতা আপনারাও সতর্ক থাকবেন।